মা, আমি শুধু বড় ভাবিকেই বিয়ে করতে চাই। আনিসের মুখে এই কথাটি শুনেই অবাক হয়ে ছেলেকে চড় মেরে দিলেন নার্গিস আক্তার। তোকে আমি আর কতবার বোঝাবো, একটা বিধবা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য তুই পাগল হয়ে গেছিস কেন? আমি বুঝতে পারছি না। তাছাড়াও তোর থেকে বয়সে বড়, সেটা তুই জানিস? আনিস অবাক হয়ে তার মাকে কিছু বলতে যাবে, তার আগেই আনিসের মেজো ভাই হাশেম বেশ বিরক্ত হয়ে বলল, তোকে আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ধরে বসে বসে বোঝানোর চেষ্টা করছি, আর তুই শেষমেশ কিনে এই কথাটা আবার বলে ফেললি। আরে বড় ভাবির কোনোদিন বাচ্চা হবে না, তাছাড়া অল্প বয়সে নিজের স্বামীকে খেয়েছে ওই মহিলা, তুই কেন ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিস? তোমরা যাই বলো না কেন, আমি শুধু বড় ভাবির পাশে দাঁড়াতে চাই, আমি তার অন্ধকার জীবনের একজন সাথী হতে চাই। নার্গিস আক্তার বিরক্ত হয়ে চলে গেলেন। হাশেম বলল, দেখ তোকে আমরা অনেক বোঝালাম, এখন বাকিটা তুই নিজের ভালো যদি না বুঝিস তাহলে আমাদের আর কিছু করার নেই, আমি গেলাম। হাশেমের স্ত্রী আফরোজা বলল, আনিস তুমি একটা শিক্ষিত ছেলে, কত ভালো একটা ব্যাংকে চাকরি করছো, এবারই ছোট ছেলে, আমাদের সবার আদরের, তুমি প্লিজ বড় ভাবিকে বিয়ে করার জন্য এভাবে সবার সাথে ঝগড়া করো না। দেখছো তো তোমার মেজো ভাই রাগ করে চলে গেছে, আমি গিয়ে ওদেরকে বোঝাচ্ছি, তুমি কিন্তু আর এসব কথা ভুলেও মুখে আনবে না। সবাই চলে যাওয়ার পর আগে নিজের ঘরে এসে বিছানায় বসে বলল, আমি একটা মহিলার দায়িত্ব নিতে চাই, এখানে ক্ষতির কি আছে আমি বুঝতে পারছি না। বড় ভাই অল্প বয়সে স্ট্রোক করে মারা গেছে, এখন ভাবি কি সারা জীবন এভাবে একা কাটাতে বাধ্য নাকি? আমি অন্য একটা মেয়েকে বিয়ে করা আর ভাবিকে বিয়ে করে তার জীবনে তার পাশে দাঁড়ানো একই তো কথা, বরং এতে করে ভাবির দুঃখ কষ্ট কিছুটা লাঘব হবে। এমন সময় সেখানে লাবণী এসে দাঁড়ালে আনিস আমাকে দাঁড়িয়ে বলল, ভাই তুমি এভাবে চোখের জল ফেলছো কেন? আমাকে কিছু বলবে? ভাই তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসতে পারো, আমি আর এই সংসারে থেকে তোমাদের বোঝা হতে চাই না। কি বলছো ভাবি? এটা তোমার স্বামীর বাড়ি, এখান থেকে তুমি কেন চলে যাবে? আর তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব ভাবি। লাবণী তাকে থামিয়ে বলল, প্লিজ তুমি আর এই কথাটা বলবে না, আমি তোমার থেকে বয়সে বড়, তাছাড়া আমার মতো একটা বিধবা বাচ্চা মেয়েকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে কেন চাইছো? আমার জন্য তোমার পরিবারের সবার চক্ষুশূল হইও না। আনিস এবার বড় ভাবির হাত ধরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাবি, আমি তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নিতে চাই, তোমাকে দিনরাত এভাবে চোখের জল ফেলতে আমি আর দেখতে পারছি না। লাবণী অবাক হয়ে আনিসের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে গেল। এদিকে বাহিরে থেকে এতক্ষণ সবকিছু দেখে আফরোজা, সে লাবণীর পিছু পিছু তার ঘরে গেল। লাবণী নিজের ঘরে গিয়ে বিছানায় বসে কান্নায় ভেঙে পড়ছে। এমন সময় আফরোজা এসে বলল, ভাবি তুমি এই কাজটা না করলেও পারতে, আনিস ছেলেটা একটু সাদাসিধা ভদ্র, তাই বলে তুমি ওকে শরীরের মোহে ফেলে ওকে তোমার রূপ দেখিয়ে কাবু করে এভাবে বিয়ের জন্য পাগল করে দেবে? ছি, তুমি এসব কি বলছো বলো? আমি কিছুই করিনি, তাছাড়া আমি নিজেই ওকে বারবার নিষেধ করেছি আমাকে নিয়ে এসব চিন্তা ভাবনা বাদ দেওয়ার জন্য। আমার মতো একটা বিধবা বাচ্চা মেয়েকে বিয়ে করে ওর জীবনটা নষ্ট করতে আমি ওকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু ছেলেটা এখনো একই জিদ করছে, তাই আমি ওকে বলেছি আমাকে বাপের বাড়ি দিয়ে আসতে। আফরোজা মুখ ভেঙচিয়ে বলল, কেন তোমার বাপের বাড়ি বুঝি তুমি চেনো না নাকি? এর আগে কখনো একা যাওয়া আসা করনি? আনিসের কেন তোমাকে দিয়ে আসতে হবে শুনি? এইসব হচ্ছে ওর সাথে একা সময় পাওয়ার বাহানা, যাতে করে তুমি ওকে আরো তোমার জাদুতে আচ্ছন্ন করতে পারো। লাবণী অবাক হয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝছো বোন, থাক এইসব কথা এখন বাদ দাও, যদি তুমি এতই ভালো হয়ে থাকো আর আনিসের ভালো চেয়ে থাকো তাহলে কাল সকালের আগেই তুমি এখান থেকে চলে যাবে, তোমার এই অপয়া মুখ যেন আমাদেরকে দেখতে না হয়। আফরোজা চলে গেলে লাবণী তার চোখের জল মুছে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। এভাবে কেটে গেল এক সপ্তাহ। একদিন ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছেন নার্গিস আক্তার। এমন সময় তার পাশে এসে এক কাপ চা দিয়ে বলল, কি হয়েছে মা, আপনি কি নিয়ে টেনশন করছেন? দেখেছো বৌমা, এই ছেলেটার জন্য এত ভালো ভালো পাত্রী দেখছি আমরা, কিন্তু কিছুতেই বিয়ের জন্য কাউকে পছন্দ করছে না। এভাবে যদি বিভিন্ন কারণ দেখিয়ে সব পাত্রী রিজেক্ট করে দেয় তাহলে ও কাকে বিয়ে করবে? আপনি ঠিক বলেছেন মা, গতকাল রাতে আপনার মেজো ছেলের সাথে আমি এ বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনার ছেলেও একই বিষয় নিয়ে চিন্তায় আছে। আচ্ছা বৌমা, ও কি লাবণীকে এখনো ভুলতে পারছে না? ওই বাজা মেয়েটা চলে গেছে এক সপ্তাহ হয়ে গেল, এখনো কি ওর মোহ থেকে বেরিয়ে আসতে পারছে না আমার ছেলে? তোমার কি মনে হচ্ছে না এর পেছনে লাবণীর কোনো হাত থাকতে পারে? আফরোজা কিছু একটা উত্তর দিতে যাবে তার আগেই দরজায় কলিং বেলের শব্দ হলো। আপনি বসুন, আমি গিয়ে দেখি কে এলো। দরজা খুলেই আফরোজার মাথা ঘুরে গেল, কারণ দরজায় দাঁড়িয়ে আছে আনিস ও লাবণী। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা এইমাত্র বিয়ে করে এসেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবি আমরা কিছুটা ভিজে গেছি, আমাদেরকে ভেতরে আসতে দাও। আফরোজা বলল, ছি ছি ছি, তোমাদেরকে এত বোঝানোর পরেও তুমি এই মহিলাকে বিয়ে করতে পারলে কি করে? মা আসুন দেখে যান আপনার ছেলে কি করেছে, আপনার মুখের কথাই দেখছি সত্যি হয়ে গেল। নার্গিস আক্তার দৌড়ে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, হায় আমার কপাল, আল্লাহ তুমি এই দিন আমাকে দেখানোর আগে কেন মৃত্যু দিলে না? আমার শিক্ষিত সুন্দর ছেলেটা একটা বিধবা বাজা মেয়েকে বিয়ে করে নিল। ছি ছি, আম্মু তুমি কেন এমন ভাবে রিয়াক্ট করছো? আমি তো আর ভাইয়া থাকতে ওর সাথে কোনো
কিয়া করিনি, তাই না? আমি তো বিয়ে করে ওর দায়িত্ব নিয়েছি, এটা তো খুশির কথা। এই মেয়ের সাথে যদি সংসার করতে হয় তাহলে তুই আমাদের সাথে একসাথে খেতে পারবি না, তোর খাবার তোর বউকে রান্না করতে বলবি, আর আমাদের সাথে যেন কথা না বলে, আর তুই নিজেও আমার সাথে কোনোদিন কথা বলবি না। মনে রাখিস, যতদিন এই মেয়ের সাথে তুই থাকবি ততদিন তুই আমার কাছে মরে গেছিস। নার্গিস আক্তার কান্নায় ভেঙে পড়ে নিজের ঘরে চলে গেলেন। মেজো ভাবি, তুমি অন্তত আমাদেরকে বাসায় আসতে দাও, তুমি আমার একমাত্র দেবর, তোমাকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, তোমাকে একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিব। তোমার মেজো ভাই যখন কথাটা জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? তোমার বউকে নিয়ে তুমি নিজেই ঘরে যাও, আমি পারবো না কিছু করতে। সবাই এভাবে চলে গেল। আনিস নিজেই মেইন দরজা বন্ধ করে তার স্ত্রীকে ধরে ভেতরে নিয়ে গেল। ঘরে ঢুকেই লাবণী চোখের জল ফেলে বলল, আজ সবকিছু আমার জন্য হচ্ছে। আমি তোমাকে বারবার বলেছিলাম আমাকে বিয়ে করতে চেও না আনিস, কেন বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না? কেন বললে আমাকে না পেলে তুমি মরে যাবে? আনিস স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এসব নিয়ে টেনশন করে নিজেকে কষ্ট দিও না, আসলে আমরা এইমাত্র বিয়ে করে এসেছি, তাই ওরা ব্যাপারটা হুট করে মেনে নিতে পারছে না। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে, সবাই সবকিছু মেনে নেবে, তখন সবাই তোমাকে আবার বাড়ির ছোট বউ হিসাবে অনেক আদর করবে। তুমি কি সত্যি আমার সাথে সুখী হবে? আমার মতো একটা মেয়েকে বিয়ে করার কারণে যদি তোমার জীবনটা নষ্ট হয়ে যায়, আচ্ছা যদি তোমার জীবনে কোনো অভিশাপ লাগে, তোমার বড় ভাইয়ের মতো যদি অল্প বয়সে তুমিও চলে যাও, তাহলে যে আমি নিজেকে শেষ করে দিব। আনিস বলল, দেখো এসব কুসংস্কার আমি মানি না। ভাইয়ার এই দুনিয়াতে যতদিন আয়ু ছিল ততদিন তিনি বেঁচে ছিলেন, আর তাছাড়া তিনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন, তোমার এতে কোনো হাত নেই। এসব আজে বাজে চিন্তা বাদ দাও, তুমি শুধু আমার পাশে থাকবে, তাহলে দেখবে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। আরিফ স্ত্রীর চোখের জল মুছে দিয়ে তাকে বিছানায় বসিয়ে কপালে চুমু দিল। পরদিন সকালে লাবণী গোসল করে ভেজা চুল নিয়ে রান্নাঘরে ঢুকলো কাজ করতে। আফরোজা সেখানে আগে থেকেই ছিল, তাই লাবণীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, আশ্চর্য, কাল ওদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনলাম লাবণী তাকে বিয়ে করার কারণে আনিসের অমঙ্গল হতে পারে বলে মনে হচ্ছে, আর এখন দেখছি অনেক হাসি খুশি, আর তাছাড়া তাদের মধ্যে নিশ্চয়ই মেলামেশা হয়ে গেছে, তাই গোসল করে এসেছে। এত তাড়াতাড়ি এত মিল কিভাবে হয়ে গেল? লাবণীকে খোঁচা মেরে আফরোজা বলল, তোমাকে অভিনন্দন জানাতে বাধ্য হচ্ছি ভাবি, তুমি যেভাবে বাড়ির ছোট ছেলেকে পাগল করে এই বাড়িতে বউ হয়ে আবার ফিরে এলে সেটা আসলেই প্রশংসার দাবিদার। লাবণী তার দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি আমাকে নাম ধরেই বলতে পারো, কারণ এখন আমি বাড়ির ছোট বউ, তোমার দেবরের বউ, আমি এখন আর বাড়ির বড় বউ নেই। কথাটা শুনে আফরোজা আরো বেশি রেগে গেল। আর তাছাড়া আমি আনিসকে জোর করে বিয়ে করিনি ভাবি, আমাদের ঘর থেকে সব কথা তোমাদের ঘরে শোনা যায়, সেটা আমি জানি। আশা করি কাল রাতে আমাদের কথাগুলো তোমরা শুনেছ। আনিস আমাকে না পেলে করতে বাধ্য হবে বলেছিল, তাই আমি ওকে বিয়ে করেছি। আর সত্যি বলতে মানুষটা আসলেই ভালো, তাই আমি ওকে মন থেকে এখন মেনে নিয়েছি। যাই, আনিসের অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওর জন্য নাস্তাটা নিয়ে আসি। আরো কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আফরোজা যখন তাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ খেয়াল করলো লাবণী বেশ হাসি খুশি ভাবে দৌড়ে বিছানায় গিয়ে আনিসকে বলল, এই তুমি বাবা হতে চলেছ আর আমি মা হতে যাচ্ছি। কথাটা শুনে আনিস বেশ খুশি হয়ে গেল। আফরোজা কিছুতেই তাদের এই সুখ মেনে নিতে পারল না। মনে মনে ভাবলো তারা মাত্র বিয়ে করেছে কয়েকদিন হলো, আর এর মধ্যে লাবণী কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল? এই মহিলা বাজার 5 বছর তার স্বামীকে কোনো সন্তান দিতে পারেনি, সে কিভাবে এখন সন্তানের মা হচ্ছে? এমন সময় লাবণী বলে উঠল, দেখেছো তোমার জন্য আমি কত কষ্ট করেছি, তোমার বড় ভাইয়ের 2টো সন্তান নষ্ট করতে হয়েছে আমাকে, তাছাড়া তোমার ভাই মারা যাওয়ার পর কত অভিনয় করতে হয়েছে সবার সামনে, অনেক কষ্ট করেছি বলে আজকে আমরা বিয়ে করে একসাথে থাকতে পারছি। আর তোমার পরিবারের কেউ বুঝতেও পারলো না, সত্যি তুমি অনেক কষ্ট করেছো, আর তাছাড়া অভিনয় তো আমাকেও করতে হয়েছে, তাই না? আফরোজার কথাগুলো শুনে তার শাশুড়িকে ডাকতে চলে গেল। আনিসও তার স্ত্রী এতটাই হাসি খুশিতে মশগুল ছিল তারা বিষয়গুলো খেয়াল করেনি। এমন সময় হঠাৎ করে সেখানে তার মা এবং মেজভাবি প্রবেশ করতে তারা দুজনেই অবাক হয়ে গেল। আনিসের মা বলল, তাহলে তোরা দুজন প্ল্যানিং করে এসব করেছিস তাই না? আনিস, তুই তোর বড় ভাইকে এভাবে ঠকাতে পেরেছিস, তোর বড় ভাইয়ের সন্তান নষ্ট করতে পেরেছিস। আজ থেকে তোদের এই বাড়িতে কোনো জায়গা হবে না, তুই তোর বাবার সম্পত্তির কোনো ভাগ পাবি না, এক্ষুনি বাড়ি থেকে চলে যা। আনিস উত্তেজিত হয়ে বলল, ঠিক আছে, এই বাড়িতে থাকতেই হবে এমন কোনো কথা নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। এই ঘটনার 1 মাস পর লাবণী আর আনিস তাদের ভাড়া বাসায় দুজনে ঝগড়া করছে। এই তুমি সত্যি করে বলো, আমার বাচ্চাটা কিভাবে নষ্ট হয়ে গেল? নাকি তুমি আবার অন্য কারো প্রেমে পড়ে আমার বাচ্চাটা নষ্ট করে ফেলেছো? এভাবে তুমি আমার সাথে প্রেম করে আমার বড় ভাইয়ের বাচ্চা নষ্ট করেছো। তুমি কি তাহলে আমার সাথেও একই পলিসিতে আগাচ্ছ? কে সে? কি আমার থেকে বেশি হ্যান্ডসাম নাকি আমার থেকে বেশি টাকাওয়ালা? লাবণী বলল, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কারো প্রেমে পড়িনি, আমি শুধু তোমাকে ভালোবাসি বলেই তোমার বড় ভাইয়াকে ঠকিয়ে তোমাকে বিয়ে করেছি। আর তাছাড়া আমার পেটের সন্তান কিভাবে নষ্ট হয়েছে আমি জানি না, হতে পারে আমাদের বেশি বেশি শারীরিক মেলামেশার জন্য হয়েছে। আমি তোমাকে বারবার বলেছিলাম এখন কয়েক মাস এসব বন্ধ রাখতে। আনিস তার স্ত্রীর গালে চট দিয়ে বলল, তুই আমাকে শেখাতে আসবি না। বাহ, তুই নিশ্চয়ই অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার পায়তারা করছিস, বাজে চরিত্রহীন মেয়ে মানুষ কোথাকার, তোর সাথে আমি আর সংসার করব না বলে আনিস চলে গেল। লাবণী বারবার ডেকেও আনিসকে ধরে রাখতে পারল না। তখন সে কাঁদতে কাঁদতে সত্যিই বুঝতে পারল কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, কাউকে ঠকিয়ে কেউ কখনো আসলেই সুখী হতে পারে না, তাই কারো হক নষ্ট করা উচিত নয়।